5ই নভেম্বর 2024 নাফ নদীর মোহনায় 2টি ইঞ্জিন চালিত এবং 13টি হস্তচালিত নৌকা নিয়ে মাছ ধরতে যায় কিছু জেলেরা। এই সময় নাফ নদের মোহনার বিপরীতে মায়ানমারের রাখাইনের নাইখাংদিয়া থেকে একটি ট্রলারে করে একদল অস্ত্রধারীরা বাংলাদেশি নৌকার 20 জন জেলেকে ধরে নিয়ে যায়। পরে তাদের রাখাইনের পতেঙ্গা নামক এলাকায় নিয়ে যাওয়া হয়। এর ঠিক এক সপ্তাহ পরে টেকনাফ থেকে সেন্ট মার্টিন দ্বীপে আসার পথে মায়ানমার সীমান্তবর্তী নাফ নদ এবং বঙ্গোপসাগরের মোহনা থেকে 2টি ট্রলার সহ আরও 6 জনকে ধরে নিয়ে যায় মায়ানমারের সশস্ত্র গোষ্ঠী আরাকান আর্মি। রিসেন্টলি সংবাদ মাধ্যমের খবর থেকে জানা যায়, মংডু দখলে নেওয়ার পর বাংলাদেশ মায়ানমার সীমান্তবর্তী নাফ নদের মায়ানমারের অংশে অনির্দিষ্টকালের জন্য নৌযান চলাচলে নিষেধাজ্ঞা আরোপ করেছে আরাকান আর্মি। মায়ানমারের অভ্যন্তরীণ জটিলতা ঠিক কতটা বিষিয়ে তুলেছে জনজীবনকে, কেন এই অপহরণের ঘটনা ঘটছে এবং মায়ানমারের এই সংঘর্ষ বাংলাদেশের উপর কী প্রভাব ফেলতে পারে, চলুন জানার চেষ্টা করি আজকের ভিডিওতে। পুরো বিষয়টা ক্লিয়ার হতে আগে মায়ানমারের ইতিহাসের দিকে আমাদের নজর দিতে হবে। 4 জানুয়ারি 1948 সালে যুক্তরাজ্য থেকে বার্মার স্বাধীনতার পর মায়ানমারের 2টি বিরোধী দল ছিল কমিউনিস্ট, যার নেতৃত্বে ছিল বার্মা কমিউনিস্ট পার্টি অর্থাৎ সিপিবি এবং কারেন জাতীয়তাবাদীদের নেতৃত্বে কারেন ন্যাশনাল ইউনিয়ন বা কেএনইউ। স্বাধীনতার পর প্রাথমিকভাবে মায়ানমার অনেকটাই শান্ত ছিল, কিন্তু 1948 সালের 2রা এপ্রিল কমিউনিস্ট পার্টির নেতৃত্বে তৎকালীন পেগু অঞ্চল, বর্তমানে যেটা বাগো অঞ্চল নামে পরিচিত, সেখানেই সংঘর্ষের প্রথম গুলি চলে। মায়ানমারে প্রায় 135টি স্বীকৃত জাতিগোষ্ঠী আছে। মূলত এই জাতিগত বৈচিত্র্যের কারণেই মায়ানমারের বহু জাতিগোষ্ঠী নিজেদের স্বায়ত্তশাসনের জন্য বরাবরই লড়াই করে আসছে। এই ভিত্তিতেই 1948 সালে কমিউনিস্ট পার্টি অব বার্মা অর্থাৎ সিপিবি প্রথম সশস্ত্র বিদ্রোহ শুরু করে। এরপর একে একে 3টি সংসদীয় সরকার মায়ানমারকে শাসন করার পর জেনারেল নে উইং এর নেতৃত্বে মায়ানমার সেনাবাহিনী 2রা মার্চ 1962 সালে একটি সেনা অভ্যুত্থান ঘটায়, যা সংসদীয় সরকারকে ক্ষমতাচ্যুত করে এবং সামরিক জান্তা শাসন শুরু করে। পরবর্তীতে গুরুতর মানবাধিকার লঙ্ঘনের অভিযোগ আনা হয় এবং সংসদীয় সরকারের মন্ত্রিসভা ও জাতিগত সংখ্যালঘু গোষ্ঠীর রাজনৈতিক নেতাদের গ্রেপ্তার করা হয় এবং বিনা বিচারে আটকে রাখা হয়। ফলশ্রুতিতে বিভিন্ন জাতিগত সংখ্যালঘু গোষ্ঠীগুলো বৃহত্তর বিদ্রোহী দল গঠন করতে শুরু করে। 1972 সালে বিদ্রোহী গোষ্ঠীদের সাথে শান্তি চুক্তির একটি ব্যর্থ চেষ্টাও করা হয়। অতঃপর 1974 সালে নে উইংয়ের রাজত্বের অবসান ঘটে এবং ক্ষমতা চলে যায় একদলীয় সরকার বার্মিজ সোশ্যালিস্ট প্রোগ্রাম পার্টি বা পিএসপিপি এর হাতে। টানা 26 বছরের একনায়কতন্ত্রে মায়ানমারের অর্থনীতি একেবারে তলানিতে চলে যায় এবং এর জায়গা হয় বিশ্বের স্বল্পোন্নত দেশগুলোর কাতারে। 1982 সালে নাগরিকত্ব আইনের মাধ্যমে রোহিঙ্গাদের রাষ্ট্রহীন করে দেওয়া হয়, যা রোহিঙ্গা মুসলিম সম্প্রদায়কে একেবারে ভূমিহীন করে দেয়। এরপর 1988 সালের 12 মার্চ বিএসপিপি সরকারকে বহুদলীয় ব্যবস্থা গ্রহণের দাবিতে সমগ্র মায়ানমারে একটি বৃহত্তর স্টুডেন্ট রেভলিউশন দেখা যায়। এই বিক্ষোভে প্রায় 3000-এরও বেশি মানুষ নিহত হয়। অবশেষে 1988 সালের 18 সেপ্টেম্বর বিএসপিপি সরকারের উৎখাত হয়। এই আন্দোলনের মধ্য দিয়েই দেশের বৃহত্তম বিরোধী দল হিসেবে আবির্ভূত হয় ন্যাশনাল লীগ ফর ডেমোক্রেসি বা সংক্ষেপে এনএলডি, যার নেতৃত্বে ছিলেন অং সান সুচি। একটু ফাস্ট ফরওয়ার্ড করলে 2015 সালের নির্বাচনের পর অং সান সুচি এর এনএলডি পার্টি সরকার গঠন করে, কিন্তু জাতিসংঘ এবং আন্তর্জাতিক অপরাধ আদালত সহ আন্তর্জাতিক সংস্থাগুলির মতে রোহিঙ্গা সহ সংখ্যালঘু জনগণের উপর নিপীড়ন বন্ধ করতে ব্যর্থ এনএলডি সরকার। 9 অক্টোবর 2016 তারিখে আরাকানের রোহিঙ্গা স্যালভেশন আর্মি বা আরসা বাংলাদেশ মায়ানমার সীমান্তের বার্মিজ সীমান্ত চৌকিতে প্রথম আক্রমণ শুরু করে। এতে 9 জন সীমান্ত অফিসার নিহত হয়। প্রতি উত্তর স্বরূপ মায়ানমার সেনাবাহিনী উত্তর রাখাইন রাজ্যে ব্যাপকভাবে ক্লিয়ারেন্স অপারেশন শুরু করে, যার ভুক্তভোগী হয় সাধারণ রোহিঙ্গা মুসলিমরা। সংঘর্ষে 25,000-এরও বেশি লোক নিহত হয়, আরও 18,000 নারী ও শিশু আহত বা যৌন সহিংসতার শিকার হয়। এর ফলে 7,25,000-এরও বেশি রোহিঙ্গা বাংলাদেশে পালিয়ে আসে। একটু বর্তমান পরিস্থিতি ঘাটতে দেখা যায়, গত 13 ডিসেম্বর রাখাইনের মংরু শহর দখল করে নিয়েছে মায়ানমারের বিদ্রোহী গোষ্ঠী আরাকান আর্মি। বিদ্রোহী আরাকান আর্মি বিজেপি 5-এর একটি ঘাঁটি ঘেরাও করে কয়েকশো সৈন্যকে আটক করে, যার ফলে প্রথমবারের মতো আরাকান আর্মি মায়ানমার এবং বাংলাদেশের প্রায় 270 কিলোমিটার সীমান্ত দখলে নিয়ে নেয়। তবে এই আরাকান আর্মি কারা, তারা কেন সংঘাতে জড়াচ্ছে, কেন বারবার ঘটছে অপহরণের ঘটনা, কিংবা মায়ানমারের এই সংঘর্ষ বাংলাদেশের উপর কী প্রভাব ফেলতে পারে? 2021 সালের 1 ফেব্রুয়ারি
মায়ানমারের সামরিক বাহিনী একটি অভ্যুত্থানের মাধ্যমে গণতান্ত্রিকভাবে নির্বাচিত সরকারকে উৎখাত করে এবং 1 বছরের জন্য জরুরি অবস্থা জারি করে। সেনাবাহিনী 2020 সালের সাধারণ নির্বাচনকে জালিয়াতি বলে অভিযোগ তোলে এবং অভ্যুত্থানের মাধ্যমে অং সান সুচি, রাষ্ট্রপতি উইন মিন্ট সহ ন্যাশনাল লীগ ফর ডেমোক্রেসির শীর্ষ নেতাদের আটক করা হয়। সামরিক বাহিনীর দাবি যে নির্বাচন জালিয়াতির কারণে তারা ক্ষমতা গ্রহণে বাধ্য হয়েছে, তবে আসল পরিস্থিতি অনেকটাই ভিন্ন। সেনাবাহিনী তাদের রাজনৈতিক এবং অর্থনৈতিক প্রভাবকে বজায় রাখতে এবং ক্ষমতা কুক্ষিগত করতে এই অভ্যুত্থান ঘটিয়েছে। 1962 সাল থেকে 2011 সাল পর্যন্ত তারা সরাসরি শাসন করেছে এবং 2021 সালের অভ্যুত্থানের মাধ্যমে পুনরায় ক্ষমতা দখল করে। অভ্যুত্থানের পর দেশব্যাপী গণতন্ত্রপন্থী আন্দোলন শুরু হয়। বর্তমানে মায়ানমারের সামরিক বাহিনী, জাতিগত সশস্ত্র গোষ্ঠী এবং গণতন্ত্রপন্থী বিদ্রোহীদের মধ্যে ত্রিমুখী সংঘাত চলছে, আর যার ভুক্তভোগী হচ্ছে সাধারণ জনগণ। এই লড়াইয়ে কম বেশি 20টি জাতিগত সশস্ত্র গোষ্ঠীর নাম শোনা যায়। এসব গোষ্ঠীর মধ্যে ক্ষমতা এবং প্রভাবের দিক থেকে তৃতীয় অবস্থানে রয়েছে আরাকান আর্মি। বর্তমানে মায়ানমারের অন্যান্য বিদ্রোহী গোষ্ঠীগুলোর মধ্যে সবচেয়ে বেশি এলাকার নিয়ন্ত্রণ তাদের হাতে। বর্তমান রাখাইন রাজ্যের আগের নাম ছিল আরাকান। এটি মূলত একটি পৃথক রাজ্য ছিল। 1784 সালে মায়ানমারের রাজা বেদাওফায়া আরাকান দখল করেন। সেই থেকে মায়ানমারের একটি প্রদেশ হিসেবেই রয়েছে রাজ্যটি। এখন হয়তো ঠিকই বুঝতে পারছেন আরাকান আর্মি নামটি কোথা থেকে এসেছে। 2021 সালের আগস্টে পরিচালিত আরাখা মিডিয়া এর একটি সাক্ষাৎকারে আরাকান সেনাবাহিনীর কমান্ডার ইন চিফ স্পষ্টভাবে বলেছিলেন যে সশস্ত্র বিপ্লবের রাজনৈতিক উদ্দেশ্য হল আরাকানের সার্বভৌমত্ব পুনরুদ্ধার করা। রাখাইন রাজ্যের মোট জনসংখ্যা 30 লাখেরও বেশি। এর মধ্যে 60% রাখাইন বৌদ্ধ ধর্মাবলম্বী এবং প্রায় 35% হচ্ছে মুসলিম রোহিঙ্গা। মায়ানমার সরকার রোহিঙ্গাদের নাগরিকত্ব দিতে নারাজ। তাদের দাবি রোহিঙ্গারা মায়ানমারে অবৈধ অভিবাসী হিসেবে বসবাস করছে। বর্তমানে মায়ানমারের রোহিঙ্গাদের রাষ্ট্রহীন মানুষ হিসেবে শ্রেণীবদ্ধ করা হয়েছে। অন্যদিকে আরাকান আর্মির বিরুদ্ধেও রোহিঙ্গা নির্যাতনের অভিযোগ আছে, যদিও দলটি তা অস্বীকার করেছে। কিন্তু এমন অবস্থায় তাদের পরিকল্পনা নিয়ে প্রশ্ন অবশ্যই উঠছে, বিশেষ করে তারা রাখাইন রাজ্যের মুসলিম সংখ্যালঘুদের সাথে কি আচরণ করবে। যদি মায়ানমারের পরিস্থিতির আরও অবনতি ঘটে, তাহলে পার্শ্ববর্তী রাষ্ট্র হিসেবে বাংলাদেশকে আবারও একটি গুরুতর শরণার্থী সংকট পোহাতে হতে পারে। বাংলাদেশ সরকারের পক্ষে যেটা একদমই কাম্য নয়। টেকনাফ উপজেলার নির্বাহী কর্মকর্তা শেখ এহসান উদ্দিন বলেন, আমরা সীমান্তে সতর্কতা বজায় রেখেছি যাতে কোনো অবৈধ অনুপ্রবেশ না ঘটে। চলতি বছরের শুরু থেকেই বাংলাদেশ মায়ানমার সীমান্তে টানা যুদ্ধ চলছে। প্রায় 8 মাসেরও বেশি সময় ধরে মায়ানমারের জান্তা সরকারের বিরুদ্ধে যুদ্ধ চালিয়ে যাচ্ছে বিদ্রোহী গোষ্ঠী আরাকান আর্মি। তবে আশ্চর্যজনক ঘটনা হচ্ছে, মায়ানমারের চলমান এই যুদ্ধে রাখাইন রাজ্যের রোহিঙ্গা সহযোগী সংগঠন আরাকান রোহিঙ্গা আর্মি ও আরাকান রোহিঙ্গা স্যালভেশন আর্মি সহ কয়েকটি মুসলিম সংগঠনের অবস্থান ছিল জান্তা বাহিনীর পক্ষে। গত ফেব্রুয়ারিতে আরাকান আর্মির হামলার মুখে কয়েকটি রোহিঙ্গা সংগঠনের নেতারা অস্ত্রসহ বাংলাদেশে আশ্রয় নেয়। এরপর থেকেই বাংলাদেশ মায়ানমারের সীমান্তে আরাকান আর্মির অনেক বেশি সক্রিয়তা দেখা যায়। চলতি বছরের 1 জুন বিকালে টেকনাফের সেন্ট মার্টিন নৌরুটে একটি সার্ভিস ট্রলার লক্ষ্য করে গুলি ছোড়া হয় মায়ানমারের প্রান্ত থেকে। এরপর 5 জুন একই স্থানে নির্বাচন কর্মকর্তা ও ম্যাজিস্ট্রেটকে বহনকারী নৌযান লক্ষ্য করে গুলি ছোড়া হয়। 8 এবং 11 জুন একই এলাকায় সেন্ট মার্টিনগামী নৌকা লক্ষ্য করে এভাবেই গুলি করা হয়। এরপরে ঘটে অপহরণের ঘটনা। অবসরপ্রাপ্ত মেজর এমদাদুল ইসলাম বলেন, প্রথমত আরাকান আর্মির বিরুদ্ধে চলমান যুদ্ধে রোহিঙ্গারা জান্তা বাহিনীর পক্ষ নেওয়ায় এই সংকট আরও বেড়েছে। একদিকে বর্তমানে ভারতের সঙ্গে বাংলাদেশের দ্বিপাক্ষিক সম্পর্কের টানাটানি চলছে, ঠিক এই অবস্থায় প্রতিবেশী মায়ানমারের সীমান্তেও যে অস্থিরতা তৈরি হলো, তাতে সেই দেশের সঙ্গে বাংলাদেশের বাণিজ্যেরও প্রভাব পড়তে পারে। এখন বাংলাদেশের পক্ষ থেকে ঠিক কী পদক্ষেপ নেওয়া উচিত অবশ্যই লিখে জানাবেন কমেন্টে। পৃথিবীতে যখনই কোনো সংঘর্ষ হয়েছে, মানবাধিকার লঙ্ঘন হয়েছে, অর্থনীতি বিপর্যস্ত হয়েছে আর মানবতার মৃত্যু হয়েছে। মায়ানমারের অভ্যন্তরীণ সংঘাতও একটি দীর্ঘস্থায়ী সমস্যা, যা সঠিকভাবে রাজনৈতিক সমাধানের অভাবে এখনও অব্যাহত রয়েছে। জাতিগত গোষ্ঠীগুলোর সঙ্গে গঠনমূলক সংলাপ এবং মানবাধিকারের প্রতি শ্রদ্ধা প্রদর্শনী হতে পারে এই সংকটের একমাত্র সমাধান। এই বিষয়ে আপনার মতামত জানাতে ভুলবেন না। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটি লাইক করবেন এবং পরবর্তীতে কোন টপিকের উপর আপনি ভিডিও দেখতে চান তাও জানাতে পারেন আমাকে। তাছাড়া প্রতিনিয়ত এমন ভিডিও দেখতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটি অল করে রাখবেন। দেখা হবে আবার নতুন কোনো টপিক নিয়ে। ততদিন পর্যন্ত সুস্থ থাকুন, ভালো থাকুন।